নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের ১ম অধ্যায় তথা ইতিহাসের ধারণা অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সঙ্গীতের ইতিহাস চর্চা সম্পর্কিত একটি প্রশ্নকে নিয়ে। চলো দেখে নাও পরীক্ষায় প্রস্তুতি কিভাবে আসতে পারে। সঙ্গীতের ইতিহাস চর্চার গুরুত্ব লেখো, অথবা এই কোশ্চেন অন্যভাবে আসতে পারে সঙ্গীতের ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। দুটো কোশ্চেনের অ্যান্সারই প্রায় একই হবে, একসাথে মেনশন করে দিয়েছি। দেখে নাও নিচে উত্তরটি। প্রথমে কি ভূমিকা, কি ভূমিকার মধ্যে কি হবে? সঙ্গীত কোনো একক কলা নয়, এটি একাধারে সমাজের স্মৃতি, সংস্কৃতির ধারাবাহিকতা, বিশ্বাস, অনুশীলনের দলিল ও এবং রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনের আয়না। তাই সঙ্গীতকে নিয়ে ইতিহাস চর্চা করলে আমরা কেবল সুরের বিবর্তন নয়, বরং এক এক যুগের সমাজ, অর্থনীতি, ধর্ম, প্রযুক্তি সবকিছুর মিথস্ক্রিয়া বুঝতে পারি। এখানে বুঝতে হবে, দেখে নিই একটু। এই কারণেই সঙ্গীতের ইতিহাস চর্চা সাধারণ সাংস্কৃতিক অধ্যয়নের সীমা ছাড়িয়ে সমাজবিজ্ঞান, নৃতত্ত্ব, রাজনীতি, অর্থনীতি, নৃতাত্ত্বিক লোক সংস্কৃতি বোঝার এক শক্তিশালী পদ্ধতি। ঠিক আছে, ভূমিকা শেষ, এখন মেন উত্তর শুরু। প্রথম পয়েন্ট কি সঙ্গীত ইতিহাস চর্চার? সমাজ সংস্কৃতির প্রতিফলন ও সময়বোধ। যুব চেতনা, কোন সময়ে কোন ধারার গান, যেমন ভক্তি গান, সুফি গান, কীর্তন গান, বাউল গান, কওয়ালি গান, দেশাত্মবোধক গান, চলচ্চিত্র সঙ্গীত প্রভাবী ছিল, তার থেকে সেই সময়ের আস্থা, অনাস্থা, সামাজিক মূল্যবোধ, উৎসব, অনুষ্ঠান ইত্যাদি বোঝা যায়। মানে কোন সময়ে কোন রকমের গান প্রচলিত ছিল, কোন ধরনের গান প্রভাবী ছিল, কোন ধরনের গান কোন সময় মানুষ বেশি শুনতো, তা থেকে সেই সময়ের কি আস্থা, অনাস্থা, সামাজিক মূল্যবোধ ও উৎসব অনুষ্ঠান এগুলো সম্পর্কে জানা যায়। আঞ্চলিক স্বাতন্ত্র্য, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, বাউল গান, বিহু গান, লাবণী গান, কন্নড় ভজন, তামিল কীর্তি ইত্যাদি ধারায় লোকজ ভাষা, পেশা ও ভূগোলের ছাপই স্পষ্ট। মানে কি ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, তারপরে বাউল গান, বিহু গান, লাবণী, কন্নড়, তামিল কীর্তি এগুলো হলো একটি আঞ্চলিক মানে আঞ্চলিক লোক সংস্কৃতিমূলক গান। মানে এগুলা হলো পুরো সব জায়গায় করা হয় না। কিছু স্থানীয় জায়গায় কি এগুলো গান করা হয়। যেমন বাউল সবথেকে ভালো উদাহরণ বলতে পারি বিহু যেমন আসামে করা হয়। ঠিক আছে? আমাদের বাউল গানটা বেশিরভাগ আমাদের পশ্চিমবঙ্গেই করে। ঠিক আছে? ফলে কি এইখানে যে সমস্ত গান আছে এগুলা কি স্থানীয় গান তথা আঞ্চলিক গান। এটা হলো পুরো ভারতবর্ষে একসাথে না। কিছু কি পার্টিকুলার জায়গায় কি এই গানগুলা করা হয়। এগুলো থেকে আমরা কি বুঝি? সেই জায়গার লোকজ ভাষা, পেশা ও ভূগোলের ছাপকে আমরা বুঝতে পারি। মানে ভূগোল সম্পর্কে জানতে পারি। দ্বিতীয় পয়েন্ট কি ধর্মীয় ও আধ্যাত্মিক ইতিহাস। ভক্তি ও সুফি স্রোত, পদাবলী কীর্তন, দোহি কীর্তন, ওরস মহফিলে কওয়ালির বিকাশ, এইসব ধারায় অন্তর্মুখী ভক্তি, মানবধর্ম ও সাম্যবাদ গড়ে ওঠে। মন্দির, দরবার ও আখড়া, তীর্থ, মঠ বা দরবারের পৃষ্ঠপোষকতা থেকে রাগরাগিণী, ধ্রুপদ, খেয়াল, কীর্তনের নির্দিষ্ট রূপ ও আচার তৈরি হয়েছে। এগুলো ধর্মীয় ইতিহাসের জীবন্ত দলিল। তৃতীয় পয়েন্ট হলো রাজনৈতিক ইতিহাস ও জাতীয়তাবাদ। কি প্রথমে কি একটা রাজনৈতিক ইতিহাস, জাতীয়তাবাদ আছে, তার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে হবে কি প্রথম পয়েন্ট কি প্রথম এটা সাব পয়েন্ট স্বাধীনতা আন্দোলন। বন্দে মাতরম, জনগণ, দেশাত্মবোধক সঙ্গীত, আইপিটি এর জননাট্য, গণসঙ্গীত, এই সমস্ত গান কি রাজনৈতিক সংগঠন, জনপদ ও প্রতিবাদ গড়ে তুলেছে। যেহেতু এগুলা কি আমাদের মানে কি টোটাল আমাদের যদি দেশের কথা বলি, আমাদের টোটাল দেশটাকে কভার করছে। তাহলে এটি একটা স্বাধীনতা আন্দোলন বা জাতীয়তাবাদকে বুঝিয়েছে। ঠিক আছে? সবথেকে ভালো জাতীয়তাবাদকে। তাহলে কি বন্দে মাতরম গান আমাদের গোটা ভারতবর্ষেই করা হয়। জনগণ মন, এটা কি গোটা ভারতবর্ষে করে। এগুলো থেকে আমরা কি বলি? একটি রাজনৈতিক সংগঠন, জনমত ও প্রতিবাদ গড়ে তোলার কি আভাস পাই। তারপরে কি রাষ্ট্র পরিচয়। রাষ্ট্রীয় অনুষ্ঠান, লোক বা উল্লাসে শোক বা উল্লাসে সরকারি সঙ্গীতাচার জাতীয় পরিচয় নির্মাণ বোঝায়। তারপরে চতুর্থ পয়েন্ট অর্থনীতি, শিল্পবৃত্তি ও পৃষ্ঠপোষকতা। দরবার থেকে বাজার, প্রথম সাব পয়েন্ট। মুঘল বা রাজদরবার নির্ভর পৃষ্ঠপোষকতা থেকে ঔপনিবেশিক শহরে থিয়েটার, রেকর্ড, রেডিও, ফিল্ম, স্ট্রিমিং কেন্দ্রিক সঙ্গীত শিল্প, অর্থনৈতিক রূপান্তর বোঝা যায়। তারপরে দ্বিতীয় সাব পয়েন্ট কিটার মধ্যে সঙ্গীত শিল্প। গ্রামোফোন, রেডিও, সিনেমা, টিভি, স্ট্রিমিং এর কপিরাইট, রয়্যালটি, কনসার্ট, অর্থনীতি সব মিলিয়ে সঙ্গীত আজ এক বড় কি করেছে সৃজনশীল শিল্প খ্যাত হয়ে উঠেছে।
পঞ্চম পয়েন্ট সঙ্গীতে কি প্রযুক্তি ও মাধ্যমের ইতিহাস। সঙ্গীতের থেকে আমরা কিভাবে প্রযুক্তির মাধ্যমে ইতিহাস জানতে পারি? গ্রামোফোন থেকে কি আসলো রেডিও, রেডিও থেকে এখন রেডিও ব্যবহার করা সিনেমা, সিনেমা থেকে এখন তো কি এখন মানুষ কি চালানো হয়েছে তারপরে টিভিতে, টিভি থেকে এখন কি সবকিছু ডিজিটালি যেমন ডিজিটাল মোবাইল, ডিজিটাল ল্যাপটপ, ঠিক আছে? এগুলোতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে? এইগুলোকেই আমরা কি জানতে পারি? তাহলে আমরা সঙ্গীতের ইতিহাস থেকে জানতে পারি। প্রতিটি মাধ্যম স্বরলিপি, গায়কী, সময় মাত্রা, গান দৈর্ঘ্য, শ্রোতার রুচি বদলে দিয়েছে। মানে এই যতই এগুলা ডেভেলপ হচ্ছে ততই কি আরো কি স্বরলিপি, গায়কী, সময় মাত্রা, গান দৈর্ঘ্য, শ্রোতার রুচি বদলে যাচ্ছে। রেকর্ডিং সংরক্ষণ কি হবে? আর্কাইভ রেকর্ড, অডিও ভিজুয়াল নথির ইতিহাস হচ্ছে প্রমাণ ও সমৃদ্ধ করে। মৌখিক ঐতিহ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি কমায়। ষষ্ঠ পয়েন্ট পদ্ধতি। কি দিয়ে সঙ্গীতের ইতিহাস লেখা হয়? তাহলে কি মানে কি সঙ্গীত ইতিহাস হচ্ছে কি দিয়ে লেখা হয়? মানে সঙ্গীত ইতিহাস হচ্ছে উৎসগুলো কি, কি? দেখে নাও। এখানে আমি কি ৩ টা উৎসের কথা মেনশন করেছি। ঠিক আছে? ৩ টা না সরি ৪ টা উৎসের কথা মেনশন করেছি। কি ১ম প্রাথমিক উৎস মানে কি প্রধান উৎস। তারপরে কি আর্কাইভাল উৎস মানে আর্কাইভ থেকে পাওয়া উৎস, ক্ষেত্র সমীক্ষা থেকে পাওয়া উৎস। আরেকটা কি উৎস মেনশন করেছি? তুলনামূলক পদ্ধতি থেকে পাওয়া উৎস। কি, কি? দেখে নাও একটা, একটা করে। প্রাথমিক উৎস কি, কি? সঙ্গীত কি উৎস থেকে আমরা কি প্রধান উৎস থেকে সঙ্গীত ইতিহাসের শাস্ত্রীয় গ্রন্থ যেমন নাট্যশাস্ত্র রয়েছে, নট্যশাস্ত্র রয়েছে, নাট্যশাস্ত্র হবে সঙ্গীত রচনা নাট্যশাস্ত্র গ্রন্থ থেকেও পাই এবং সঙ্গীত রত্নাকর এই গ্রন্থ থেকে আমরা কি সঙ্গীত সম্পর্কে জানতে পারি, সঙ্গীত ইতিহাস। আর কি থেকে জানতে পারি? পুঁথি বা স্বরলিপি থেকে জানতে পারি, দরবারি নথি থেকে জানতে পারি, মন্দির বা মঠের বৃত্তান্ত থেকে জানতে পারি, লোকশ্রী সম্পর্কে জানতে পারি, বংশানুক্রম ঘরানো ও পরম্পরা থেকে আমরা জানতে পারি। এটা পরম্পরা হবে। একটু বানানটা ঠিক করে নিই, এখানে জফলাটা হবে না। তারপরে আর্কাইভাল উৎস থেকে কি, কি জানতে পারি? কি, কি আর্কাইভাল উৎস থেকে আমরা সঙ্গীত ইতিহাসের সময় জানতে পারি? যেমন গ্রামোফোন রেকর্ড থেকে, এআর রেডিও, অল ইন্ডিয়া রেডিও থেকে আমরা জানতে পারি। ঠিক আছে? চলচ্চিত্র সঙ্গীত থেকে জানতে পারি, কনসার্ট, পোস্টার, বিজ্ঞাপন, পত্র-পত্রিকা থেকে আমরা জানতে পারি কি সঙ্গীত ইতিহাসের ক্ষেত্র সমীক্ষা। শিল্পী, শ্রোতা, যারা বাজনা বাজায় তাদের সাক্ষাৎকার, পারফরম্যান্স, পর্যবেক্ষণ, লোকায়ত প্রেক্ষাপটে অংশগ্রহণমূলক গবেষণা ইত্যাদি থেকে আমরা কি জানতে পারি? সঙ্গীত ইতিহাস সম্পর্কে জানতে পারি। এখন তুলনামূলক পদ্ধতি ব্যবহার করে কি আমরা কিভাবে আমরা ইতিহাস হচ্ছে জানতে পারি? হিন্দুস্তানি, কর্ণাটক, লোকশাস্ত্রীয়, ভারত পাশ্চাত্য ধারার সুর, তাল, বাদ্যরূপ তুলনা করে আমরা কি জানতে পারি? সঙ্গীতের ইতিহাস হচ্ছে সম্পর্কে জানতে পারি। লাস্ট পয়েন্ট, সপ্তম পয়েন্ট লিঙ্গ, শ্রেণী ও প্রান্তিকতার ইতিহাস। কি ১ম সাব পয়েন্ট কি? নারীর উপস্থিতি। তবলা, শাস্ত্রীয় গায়কী, স্টুডিও, শ্রম, নারী শিল্পীদের উত্থান সমাজে লিঙ্গ ভূমিকার বদল দেখায়। তাহলে আস্তে, আস্তে কি পুরুষদের পাশাপাশি নারীরাও সঙ্গীতের ইতিহাস হচ্ছে কি যোগ দিতে শুরু করলো সঙ্গীতে। তাহলে কি এর থেকে আমরা যে কি জানতে সঙ্গীতের ইতিহাসের থেকে জানতে পারি নারী ক্ষমতার সম্পর্কেও জানতে পারি। ২য় সাব পয়েন্ট প্রান্তিক কণ্ঠস্বর, বাউল, ডোম, মাদ্রাসা, আখড়া, চৌমুখী মেলা, প্রান্তিক সম্প্রদায়ের অর্থনীতি, সাংস্কৃতিক অধিকার ও দৃশ্যমানতা বেড়েছে। লাস্ট কি উপসংহার। এটা অবশ্যই মেনশন করবে। সঙ্গীতের ইতিহাস ছাড়া কেবল অতীতের সুর, তাল, রাগরাগিণীর তালিকা নয়, এটি আমাদের সমাজ সভ্যতার পরিবর্তন পাঠ। ধর্মীয় অনুশীলন থেকে জাতীয় রাজনীতি, দরবারি পৃষ্ঠপোষকতা থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রান্তিক কণ্ঠ থেকে বিশ্বায়ন সব স্তরকে যুক্ত করে যে সমন্বিত বোধ তৈরি করে সেটাই সঙ্গীত ইতিহাসের আসল শক্তি। এই চর্চা যত গভীরে হবে ততই আমরা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ ও বর্তমানকে প্রতিফলিত ভবিষ্যৎকে দিক নির্দেশ দিতে সক্ষম হব।